বিশ্বগুরু নরেন্দ্র দামোদর দাস মোদী আমেরিকা প্রীতি রাশিয়া প্রীতি ছাড়ো। 1972 সাল সরাসরি সিমলা চুক্তি আপনাদের প্রত্যেকের মনে রয়েছে। ভারত এবং পাকিস্তানের মধ্যে কেউ মধ্যস্থতা করতে পারবে না, আর ঠিক সেই আবহ থেকে শুরু করে একের পর এক যত যুদ্ধ হয়েছে এর মাঝে কেউ মধ্যস্থতা করতে পারেনি। আমি কি দিয়ে শুরু করলাম? ভারত পাকিস্তানের সংঘাত, যুদ্ধ পরিস্থিতি এবং তার সঙ্গে সঙ্গে মধ্যস্থতা ইস্যুকে কেন্দ্র করে। আপনারা প্রত্যেকে জানেন ইরান, ইসরায়েল, রাশিয়া, ইউক্রেন প্রত্যেকের মধ্যে সংঘাতের আবহ চলছে, আর ঠিক সেই আবহের মধ্যে কোনো ব্যক্তি মধ্যস্থতা করতে পারছে না। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ দেখে নিন। পুতিনের ক্ষেত্রে সরাসরি বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে ট্রাম্পকে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে, এবং উল্টো দিকে ইরান ইসরায়েলের ক্ষেত্রেও ইরানও একই রকমভাবে বুড়ো আঙুল দেখাচ্ছে কাকে? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, না কুচু করা রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে। আর ঠিক সেই জায়গা থেকে ভারত এবং পাকিস্তানের বিগত কিছুদিন ধরে ঘটা যাবতীয় ঘাত প্রত্যাঘাতের পর মধ্যস্থতা করতে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প, দাবি করেছেন স্বয়ং, এবং তার সঙ্গে সঙ্গে তিনি বলছেন সরাসরি এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি নাকি ট্রেডের ভয় দেখিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘাত থামিয়ে দিয়েছেন। যদিও বা বিদেশ সচিব থেকে শুরু করে বারংবার আমাদের সামরিক বাহিনী এটা বলেছে, না এখানে কোনো মধ্যস্থতার বিষয় নয়, ভারত এবং পাকিস্তানের মধ্যে কেউ মধ্যস্থতা করতে আসেনি। দেখুন, ঠিক এ জায়গা থেকে সাধারণ ভারতবাসী এবং তার সঙ্গে সঙ্গে বিরোধী শিবির প্রত্যেকে একত্রিত হয়ে কি বলছেন যে না, ভারতের ক্ষেত্রে প্রত্যাঘাত হোক বা ঘাত হোক, যাই হোক না কেন, এ জায়গায় মধ্যস্থতা কোনো না কোনোভাবে ট্রাম্প করছে, আর সেটা মেনে নিচ্ছে ভারত সরকার। সত্যি কি মেনে নিচ্ছে? G7 সামিটে গিয়েছে, ভারতের পক্ষ থেকে যাওয়া হয়েছে, ইনভাইট করা হয়েছিল, সেখানে পৌঁছে গিয়ে সরাসরি আপনারা প্রত্যেকে জানেন 12টি বৈঠক করে ফেলেছেন ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেখান থেকে ডোনাল্ড ট্রাম্প ইরান ইসরায়েল যুদ্ধের আবহে সরাসরি পৌঁছে গিয়েছিলেন আবারও নতুন করে আমেরিকাতে। তার কথা ছিল কোথায় যাওয়ার? G7 সামিটে, কিন্তু G7 সামিটে তিনি আসলেন না, তড়িঘড়ি বেরিয়ে গেলেন। তারপরে ঘটনাক্রম আপনারা প্রত্যেকে জানেন, ইরান ইসরায়েলের যুদ্ধ এখনও অব্যাহত, আর ঠিক সেই জায়গায় ইসরায়েলকে ব্যাক সাপোর্ট দিচ্ছে কে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ এক কথায় ইরান ইসরায়েল এই আবহের মধ্যে G7 সামিট চলছে, এবং এই G7 সামিটের মধ্যে ভারত এবার সরাসরি আমেরিকাকেও ব্যাকফায়ার করতে শুরু করেছে। কেন বলছি বলুন তো? তার কারণ সরাসরি G7 সামিট থেকে যখন আবারও ফিরে আসছে ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার ঠিক আগেই ডোনাল্ড ট্রাম্প বললেন একটু এসে ঘুরে যেতে, আমেরিকা থেকে একটু ঘুরে যেতে বলেছেন, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাফ না, সরাসরি না করে দিলেন, বললেন না আমি যাব না, সরাসরি ভারতে আবার তিনি ফিরে আসবেন। এবং তার মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, তা হলো 35 মিনিটের ফোন কল এবং কথাবার্তা, কথোপকথন ভারতের সঙ্গে আমেরিকার, সরাসরি ডোনাল্ড ট্রাম্প এবং উল্টো দিকে মোদি। দুপক্ষের মধ্যে যখন কথা হচ্ছে তখন বলে দেওয়া হলো লাউড অ্যান্ড ক্লিয়ার মেসেজের সঙ্গে যে ভারত এবং পাকিস্তানের মধ্যে ঘাত প্রত্যাঘাত, সাময়িক বিরতি হয়েছে, অপারেশন সিন্দুর এখনও অব্যাহত রয়েছে। যদি কোনো কারণে জঙ্গি কার্যকলাপ হয় তাহলে ভারত আবারও পাল্টা প্রত্যাঘাত করবে, আর সেক্ষেত্রে কোনো রকম মধ্যস্থতা থাকবে না। অর্থাৎ এক কথায় উঁচু নাক ভোতা করে দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে। আর ঠিক এখান থেকেই সরাসরি প্রশ্ন, আজ ঠিক কোন জায়গায় ভারত এসে দাঁড়িয়ে রয়েছে? মধ্যপ্রাচ্যে ঘটে যাওয়া যাবতীয় সংঘর্ষ এবং সংঘর্ষের আবহে ভারতের পরবর্তী পদক্ষেপ ঠিক কী হবে জানার চেষ্টা করবো আগামী 1 ঘন্টা। নমস্কার, আমি অঞ্চল, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এই মুহূর্তে ঘড়িকাটা ঠিক সন্ধ্যে 6:57 মানে আপনারা জানেন ট্রাইব টিভি বাংলায় শব্দের কাটাকাটি, যেখানে শব্দের তীরে জব্দ হয় ইস্যু। আমার প্রথম প্রতিবেদন আপনাদের সামনে, তারপর আসছি বিস্তারিত আলোচনা। দেখুন, মধ্যস্থতা ইস্যুতে ট্রাম্পের ভূমিকাকে অস্বীকার প্রধানমন্ত্রী মোদীর। 35 মিনিটের কথোপকথনে ট্রাম্পকে কড়া বার্তা। জঙ্গি কার্যকলাপে ভারতের অপারেশন সিঁদুর অব্যাহত। ইরান ইসরায়েলের যুদ্ধের আবহ ক্রমশই জটিল হচ্ছে, আর রাশিয়া ইউক্রেন বলার অবকাশই রাখে না। এই আবহে বারংবার কখনো রাশিয়া, কখনো বা ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে বুড়ো আঙুল দেখাচ্ছে। ক্রমেই কাটছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের উঁচু নাক। ট্রাম্পের শপথ বাক্য পাঠের দিন বড় মুখ করে বলেছিলেন বিশ্বের শান্তি ফেরাবেন, বেঁধে দিয়েছিলেন টাইমলাইনও। সেসব এখন অতীত। বিশ্বে শান্তি কতটুকু এসেছে তার যে সময় উপযোগী প্রশ্ন, কোথায় অশান্তি এখনো বাকি রয়েছে তা জানা। 22 এপ্রিল ঘটে যাওয়া কালো দিনের পর ভারতের প্রত্যাঘাত ক্রমেই যখন পাকিস্তানকে তার জায়গা দেখাচ্ছে, মাটি হারাচ্ছে জেনে যখন পাকিস্তান ভারতের কাছে অনুরোধ করছে সংঘাত বিরতি করতে, ঠিক সেই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সময় সুযোগ নিজের নাক উঁচু করার প্রয়াসে সিজফায়ার প্রসঙ্গে তার মুখ্য ভূমিকা ব্যক্ত করে।
ভারতের প্রধানমন্ত্রী তখনও স্পিকটি নট। ভারতের সামরিক বাহিনী এবং বিদেশ সচিব একাধিকবার এ বিষয়ে আলোকপাত করে জানান, মধ্যস্থতায় আমেরিকার হাত নেই, কিন্তু ভারতবাসীর আবেগ বিরোধীদের কণ্ঠ সেখানে থামেনি। বারংবার প্রধানমন্ত্রীর এ বিষয়ে বলার পর তাকিয়েছিলেন সবাই। তারপর কিছুটা ঠান্ডা প্রবাহ চলেছে। আবারও G7 সামিটে ডাক পড়েছে ভারতের। আর এইদিকে মঙ্গলবার ইরান ইসরায়েলের সংঘাতে সামিটে উপস্থিত না থেকে তড়িঘড়ি ফিরে যান ট্রাম্প। ইরানকে দেয় তীব্র হুঁশিয়ারি। বুধবার ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ ৩৫ মিনিট কথোপকথন হয় ট্রাম্পের। একদিকে ইরান বলছে মার্কিন যুক্তরাষ্ট্রকে ভয় পায় না তারা, অন্যদিকে রাশিয়া পূর্বেই বুড়ো আঙুল দেখিয়েছে ট্রাম্পকে। আর ঠিক এই আবহে মোদির লাউড অ্যান্ড ক্লিয়ার মেসেজ, জঙ্গি কার্যকলাপে ভারতের অপারেশন সিঁদুর অব্যাহত। মধ্যস্থতা ইস্যুতে ট্রাম্পের ভূমিকাকে অস্বীকার প্রধানমন্ত্রী মোদি। এরই মাঝে মধ্যাহ্ন ভোজনে পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান আসিফ মুনিরকে ট্রাম্পের আমন্ত্রণ। মধ্যপ্রাচ্য চাপা উত্তেজনা। আমেরিকাকে পাশে পাচ্ছে পাকিস্তান, ইসরায়েলও। ভারতের পাশে দাঁড়িয়ে আমেরিকা সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া রাশিয়া আর চীনের এই যুদ্ধ আবহের জলমাপা। আবার এদিকে ইরান ইসরায়েলের উভয়ই ভারতের জন্য গুরুত্বপূর্ণ। ভারত পাকিস্তান সংঘাতের মাঝে প্রচ্ছন্ন সাহায্যের হাত বাড়িয়েছিল ইসরায়েল রাশিয়া। কি করবে ভারত? কারো সমর্থন নাকি নেপথ্যে ট্রাম্পের বিশ্বের শান্তির আড়ালে আমেরিকা ফার্স্ট কূটনীতিতে অস্ত্রের ব্যবসাকে শান দেওয়ার ট্রিককে শিলমোহর দেবে ভারত? মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ ঠিক কোন দিকে গড়াবে আগামী দিনে? আজ এখান থেকেই বিতর্ক শুরু শব্দের কাটাকাটিতে। দেখুন, প্রশ্নটা অত্যন্ত সহজ, কিন্তু উত্তরটা হয়তো সহজ নয়। তার কারণ যুদ্ধ সবসময়ই কোনো না কোনো বাতাবরণ তৈরি করে যা সত্যি কোনো ক্লিয়ার মেসেজ দেয়। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে মধ্যপ্রাচ্যে যা অবস্থা তৈরি হয়ে রয়েছে, তারপরে নেপথ্যে ঠিক এটার কি কারণ রয়েছে তার থেকেও বড় প্রশ্ন আগামীতে ঠিক কি হতে চলেছে। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র বরাবর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দেশকে সমর্থন করে থাকে, যদিও বা সেই সমর্থন পরবর্তীকালে কোন দিকে যায়, কোন দিকে গড়িয়ে পড়ে, সেটাও যথেষ্ট প্রশ্নের সম্মুখীন হয়। ঠিক যেমনটা ইসরায়েলের ক্ষেত্রে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র নেপথ্যে ব্যাকসাইডে সাপোর্ট দিচ্ছে, কিন্তু তারপরে ইসরায়েলের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র একত্রিত হয়ে যদি ইরানের ওপর কোনোভাবে হামলা করে, তাহলে ইরান কি বসে থাকবে? না, সম্পর্কটা শুধুমাত্র ইরান, ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আর সীমাবদ্ধ নেই। আপনারা প্রত্যেকে জানেন রাশিয়া ইউক্রেনের মধ্যেও যুদ্ধ চলছে এবং যুদ্ধ অব্যাহত। আর ঠিক সেই অব্যাহত পজিশনে সরাসরি রাশিয়ার পুতিন বুড়ো আঙুল দেখাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্পকে। অর্থাৎ এক কথায় রাশিয়া ইউক্রেনের যুদ্ধের আবহ চলছে, উল্টো দিকে ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধের আবহ চলছে। আর ঠিক সেখান থেকে প্রশ্ন হচ্ছে দুটো জায়গাতে। তা হলো, সরাসরি এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে রাশিয়া এবং চীন পরবর্তীকালে ঠিক কী কী স্টেপ নিতে পারে। কেন বলছি বলুন তো? তার কারণ একেবারে মধ্যপ্রাচ্যে এসে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সহযোগিতা ইসরায়েলকে, ইরানের ওপর যদি কোনো কারণে হামলা করে, তাহলে রাশিয়া চীন কি সত্যি বসে থাকবে? ভেবে দেখুন তো একবার। চায়না বা রাশিয়ার জন্য এটা অনেক বড় থ্রেট হয়ে দাঁড়াবে না? মধ্যপ্রাচ্যের জন্য এটা অনেক বড় থ্রেট হয়ে দাঁড়াবে না যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ডোনাল্ড ট্রাম্প এখানে সরাসরি হামলা চালাতে পারে? অর্থাৎ তাদের বল তারা দেখাচ্ছে। রাশিয়া চীন কি করবে, আর ভারতই বা ইরান বা ইসরায়েলের মধ্যে কাকে বেছে নেবে কিংবা কোনো ট্রিকি উপায় ব্যবহার করবে? আর ঠিক এখান থেকেই অঞ্জনের প্রশ্ন শব্দের কাটাকাটিতে। দেখুন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জল কোন দিকে গড়াচ্ছে? সহজ সরল প্রশ্ন। সরাসরি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জল কোন দিকে গড়াচ্ছে? এখান থেকেই সরাসরি আমি একেবারে বিতর্ক সভায় আসবো। এই মুহূর্তে যারা যারা আমাদের সঙ্গে জুড়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সার্ব। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় দেবব্রত রায়, রাজনৈতিক কর্মী, তৃণমূলটাকে সমর্থন করেন। অন্যদিকে আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় জয়দেব ঘর, রাজনৈতিক বিশ্লেষক। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় রতনবালা, কংগ্রেস নেতা। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় আলী হোসেন, বিজেপি মুখপাত্র। আপনাদের প্রত্যেককে স্বাগত ট্রাইব টিভি বাংলায় শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। আমি প্রথমেই চলে যাব সরাসরি জয়দেববাবুর কাছে। জয়দেববাবু, আমার সহজ সরল প্রশ্ন। আজ ইরান এবং ইসরায়েলের মধ্যে যে আবহ চলছে, সেই আবহের মধ্যে ট্রাম্পকে এক প্রকার বুড়ো আঙুল দেখাচ্ছে ইরান এবং তার সঙ্গে সঙ্গে রাশিয়াও। আর ঠিক এই আবহে 35 মিনিটের ফোন কল এবং মোদি সরাসরি ট্রাম্পকে বলছে মধ্যস্থতা ইস্যুতে সরাসরি এক প্রকার অস্বীকার করছেন এবং তার সঙ্গে সঙ্গে বলছেন অপারেশন সিন্দুর অব্যাহত। মধ্যপ্রাচ্যের ইতিহাস ভবিষ্যৎমুখী কোন দিকে যাচ্ছে? জয়দেব। দেখুন, আপনারা যদি আমেরিকার বিভিন্ন নিউজ চ্যানেল দেখেন,
সেখানে দেখবেন আমেরিকানরাই ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করছে এবং ডোনাল্ড ট্রাম্পের অপসারণ চাইছে এবং ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা তলানিতে গিয়ে ঠেকেছে আমেরিকানরাই। আমেরিকার মানুষরাই ডোনাল্ড ট্রাম্পকে চাইছে না, কারণ ডোনাল্ড ট্রাম্পের যে হঠকারিতা, ডোনাল্ড ট্রাম্পের যে আগ্রাসী মনোভাব, ডোনাল্ড ট্রাম্পের যে একনায়কতন্ত্রের প্রতি একটা মোহ আকর্ষণ এবং তিনি বন্ধুদের সঙ্গে যেভাবে বিমাতৃসুলভ আচরণ করেছেন, ভারতবর্ষের সঙ্গে ভারত পাকিস্তান অপারেশন সিন্দুরের সময় যেভাবে তিনি নিজের নাকটা গলিয়েছিলেন, তার নাকের নাক গলানোর কোনো প্রয়োজন ছিল না, তাকে কেউ অবরোধও করেনি নাক গলানোর জন্য। তিনি হচ্ছেন, ডোনাল্ড ট্রাম্প হচ্ছে গায়ে মানে না আপনি মোড়ল, তাকে কেউ মানুক না মানুক তিনি সব ব্যাপারেই ইন্টারফেয়ার করেন। তাই জন্য কালকে ইমানুয়েল ম্যাক্রন যখন ফ্রান্সের বললেন যে ইরান আর আমেরিকার মধ্যে সমঝোতা করবেন, তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প বুঝে গেছে এ তার কম্য নয়, সেই জন্য তিনি রাগবাগ দেখিয়েছেন। কিন্তু জানে পাকিস্তানটা হচ্ছে আমার ঝুলির বেড়া, অতএব পাকিস্তানকে আমি যেরকম নাচাবো সে সেরকম নাচবে, অতএব আমি পাকিস্তান আর ভারতের ব্যাপারে ঢুকে গিয়ে নিজে ফুটেজ খাবো। ডোনাল্ড ট্রাম্প হচ্ছে প্রকৃত অর্থে প্রচারের আলোয় থাকতে চায় এবং ফুটেজ খেতে চায়। আমেরিকার ইতিহাসে এই রকম প্রেসিডেন্ট আমেরিকানরাও দেখেনি, আমেরিকানরাও চাইছেন না এই রকম প্রেসিডেন্টকে। কিন্তু ঘটনাটা হচ্ছে ভারতবর্ষের বিশ্বগুরু আমরা 130 কোটি মানুষ, দেখুন আমাদের আভ্যন্তরীণ দেশে কিরকম রাজনীতিক কলহ বা দ্বিধা মতনৈক্য থাকবে সেগুলো আলাদা, কিন্তু উনি যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, 130 কোটি মানুষের প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী, বৈদেশিক ব্যাপারে উনি যা করবেন তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত বিরোধী দল দাঁড়িয়ে থাকবে এবং সেটাই প্রোটোকল। এবং সেই জায়গাতেই আজকে সমস্ত বিরোধিতা, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম ভুলে যান। আমাদের বিশ্বগুরু মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এই সুযোগের অপেক্ষায় ছিল, যখন আমাদের অপারেশন সিন্দুরকে, আমাদের ভারতীয় সেনাবাহিনীর পরাক্রমকে, আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর সাহসিকতাকে উনি নস্যাৎ করে নিজে ফুটেজ খেয়েছিলেন যে আমি বলতে ভারত সিজফায়ার করেছে, আমি বলতে ভারত পিছনে চলে এসছে, আমি বলতে যুদ্ধ বন্ধ হয়েছে। সেইটার সময় কিন্তু অপেক্ষায় ছিলেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী। আজকে যখন ট্রাম্প তার নিজের দেশেই লেজে গোবরে হয়ে গেছে, সেই তার দেশে গদি হারাবার আশঙ্কায় ভুগছে, যখন এবার তিনি ডাকছেন মোদিজি আসুন না, একটু দেখা করে যান না, কানাডা অব্দি এসছেন যখন, একটু আমেরিকায় পায়ের ধুলো দিয়ে যান না, মোদি সেই সময় মোদিজি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী কিন্তু কোনোদিন কোনো অপমানকে ভোলেন না। ছোটবেলা থেকে ওনার জীবনী দেখবেন, ওনাকে যে কেউ যখন অপমান করেছেন বা কেউ ওনাকে কোন রকম ভাবে হ্যাকেল করেছেন, উনি কিন্তু তাকে আজকে না হোক 10 বছর পরে কিন্তু সমুচ্চারিত জবাব দিয়েছে। এই আমেরিকায় একদিন মোদিজির পাসপোর্ট ভিসা বন্ধ করে দিয়েছিল, আমেরিকায় ঢুকতে দিত না। মোদিজি যাননি সেই আমেরিকায়, যখন উনি প্রধানমন্ত্রী হলেন সসম্মানে আমন্ত্রণ জানালেন, তারপরে আমেরিকার মাটিতে পা দিয়েছিলেন। এই মোদিজির ভিসা ক্যান্সেল করেছিল এই আমেরিকা। অতএব আমেরিকাকে কখনোই মোদি বিশ্বাস করে না, কিন্তু ভৌগোলিক প্রেক্ষাপটে বৈদেশিক নীতিতে কিছু চেক ব্যালেন্স করতে হয়, কিছু আগে পিছু করতে হয়। সেই জন্য তখন তিনি কিছুটা চুপ করে গেছিলেন, নীরবতা পালন করেছিলেন। কিন্তু আজকে যখন সময় এসছে, বাগে যখন আমেরিকা পড়েছে এবং ডোনাল্ড ট্রাম্প যখন আজকে নিজের দেশেই জনপ্রিয়তা হারিয়েছে, তখন কিন্তু মোদিজি স্পষ্ট ভাষায় বলে দিয়েছে কষ্ট না করে যে হে আমেরিকা, তোমার বন্ধুত্বতা লাগবে না, তুমি তোমার চরকায় তেল দাও, তুমি তোমার মেশিনে তেল দাও, তুমি তোমার ধান্দা বোঝো। আসলে আমেরিকার রাগটা কোথায়? কংগ্রেসি আমলে লক্ষ লক্ষ কোটি টাকা অস্ত্র শস্ত্র কিন্তু আমেরিকা থেকে ভারতের জাতীয় কংগ্রেস, কিন্তু মোদিজি এসে সেই লবিটাকে পুরো নস্যাৎ করে দিয়েছে। মোদিজি ভারতবর্ষে স্বদেশী মেক ইন ইন্ডিয়া, ভারত এই সমস্ত অস্ত্র শস্ত্র আদানি, আম্বানি, রিলায়েন্স, লারসেন এন্ড টুব্রো, আরো অসংখ্য মাহিন্দ্রা তারা বানাচ্ছে আমেরিকার বাজার থেকে। আর তারা লক্ষ লক্ষ কোটি টাকার অস্ত্র শস্ত্র কিনছে না। সেই জন্য আমেরিকার যে অস্ত্র লবি,
তারা খড়গহস্ত হয়ে আছে মোদির ওপর, এবং তারা ট্রাম্পকে দিয়ে করাচ্ছে এই সমস্ত কাজগুলো যাতে করে মোদির জনপ্রিয়তা কমে। তারা চায় ভারতবর্ষে এমন একটা কাঠপুতুল থাকুক যাকে পাকিস্তানের মতো নাচাতে পারবে আমেরিকা, কিন্তু মোদিজি যে ওদের অঙ্গুলি হিলনে নাচবে না সেটা ট্রাম্পও হাড়ে হাড়ে বুঝে গেছে। আমেরিকা থেকে অস্ত্র শস্ত্র কিনবে না, দরকার হলে ইসরায়েল থেকে কিনবে, ফ্রান্স থেকে কিনবে, জার্মানি থেকে কিনবে। আমেরিকা থেকে যে কেনা বন্ধ হয়েছে অস্ত্র শস্ত্র, এটাই আমেরিকার গাত্রদাহ। এই জন্যই আমেরিকা মোদিজির পিছনে পড়েছে হাত ধুয়ে। কিন্তু এখন সময় এসছে এই ট্রাম্প বেটাকে বুঝিয়ে দিতে হবে যে ভারতের ব্যাপারে নাক গলাবে না। তুমি তোমার দেশের সভেরেনিটি, সার্বভৌমত্ব বজায় রেখে তুমি তোমার চরকায় তেল দাও। তুমি আমার দেশের, আমার সার্বভৌমত্বের মধ্যে ঢুকে এসে আমার ব্যাপারে নাক গলাবে কেন? সব ব্যাপারে নাক গলানোটা তোমার বন্ধ হওয়া দরকার। তোমার নাক এখন এত উঁচু নেই। তোমার দেশে তুমি ঋণগ্রস্ত, তোমার দেশে তুমি আজকে ভিসা বিক্রি করছো, সিটিজেনশিপ বিক্রি করছো। তুমি নিজে একটা দেউলিয়া দেশ হয়ে গেছো আমেরিকা। তুমি সেই আমেরিকার দেউলিয়া দেশ হয়ে গিয়ে নিজের সিটিজেন বিক্রি করছো পয়সা তোলার জন্য। আর তুমি এসছো ভারতের ব্যাপারে নাক গলাতে, সব ব্যাপারে ফুটেজ খেতে আসার। ঠিক এই জায়গা থেকে সরাসরি রতনবাবুর কাছে যাবো। বেশ, রতনবাবুর কাছে যাবো। রতনবাবু, যে কথাটি বললেন সরাসরি জয়দেব বাবু, যে কংগ্রেস আমলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার যে অস্ত্র নেওয়া হতো, সেই অস্ত্র নেওয়ার ভান্ডারকে এক প্রকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্ধ করার চেষ্টা করছেন, মেক ইন ইন্ডিয়া এটা করার চেষ্টা করছেন। সেই জন্যই কি ট্রাম্পের এত গাত্রদাহ? রতনবাবু আনমিউট করুন প্লিজ। বলুন, আপনার সাউন্ড আসছে না। এবার দেখুন, বলুন বলুন বলুন। হ্যাঁ, বলি যে জয়দেব বাবু বলে গেলেন, ঠিকই আছে, উনি ওনার মতো করে বললেন। কিন্তু এটা কোনো মানে সেরকম কোনো যুক্তি নাই যে আগে আমেরিকার কাছে অস্ত্র কিনা হয়েছিল, এখন তার কাছ থেকে অস্ত্র কিনা হচ্ছে না দেখে তার রাগ। হ্যাঁ, মোদী নিজে অস্ত্র এখন বানাচ্ছে। ভারত এখন প্রচুর শক্তিশালী হয়ে গেছে এই 10 বছরে। তার আগে ভারতের কোনো শক্তি ছিল না। এদেশ ওদেশ থেকে অস্ত্র ফস্ত্র নিয়ে আসা হয়েছে, তাই মোদির রাগ হয়েছে। বিষয়টা তারা অঞ্জন দা উনি বিশ্লেষণ ওনার মতো করে করেছেন, আমি ওর বিষয়ে যাচ্ছি না। আমি যেটা বলতে যাচ্ছি, প্রথমে শুভ সন্ধ্যা সকলে যারা আছেন টাইপ টিভিতে। হ্যাঁ, এখানে দেখুন, যেটা ভারতবর্ষের সাথে পাকিস্তানের যেটা হয়েছিল, মানে যুদ্ধই বলবো, এবং সেনারা যে আক্রমণ করেছিল, তারপরে আমরা দেখলাম তার নাম হয়েছিল অপারেশন সিঁদুর। এবং খুবই ভালো, এবং আমরা সবাই আপনার এই প্রোগ্রামেও আজকে ওইটা কথা বললেন। এইখানটাতে দেখুন, যেই পদ্ধতিটাতে আমেরিকা ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধটাকে থামিয়ে দিয়েছে, ঠিক সেই কথা কিন্তু ট্রাম্প আবার বলছে যে আমি যেভাবে ভারতের ও পাকিস্তানের মধ্যে চুক্তি করিয়েছিলাম, পরমাণু যুদ্ধ থেকে দক্ষিণ এশিয়াকে বাঁচিয়েছিলাম, একইভাবে ইরান ও ইসরায়েলের মধ্যে চুক্তি করব। দু দেশের অবশ্যই চুক্তি করতে হবে, যুদ্ধ থামাতে হবে। যুদ্ধ থামানোর মাধ্যমে আমি মধ্যপ্রাচ্যের একটি বড় ধরনের সংঘাত থেকে বাঁচাবো। আমি অবশ্যই শান্তি নিয়ে আসবো, এটার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু কেউ আমাকে সেই ক্রেডিট দিচ্ছে না। আমি শান্তির দূত হিসেবে অবতীর্ণ হয়ে এই যুদ্ধ থামানোর চেষ্টা করব। এটা কে বলছে? ট্রাম্প বলছে। কি বলছে? ইসরায়েল আর হচ্ছে আপনার ইসের সাথে যে যুদ্ধটা, তো ইরানের সাথে আর মধ্যস্থতা করার চেষ্টা করেন। তিনি কি করবেন? চুক্তি করবেন। এখানেও চুক্তির কথা। আপনাকে একটু বিরত করছি, এই মুহূর্তে জুড়ে গেছেন মাননীয় সুকান্ত ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। সুকান্ত বাবু, আপনাকে স্বাগত টিভি বাংলা শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। আমি পয়েন্টে কয়েকটা কথা বলি। হ্যাঁ, এইবার এই চুক্তির জন্য, এই চুক্তির শব্দের অর্থ কি? কারণ মেন যেটা হচ্ছে, আমেরিকা চায় যে ইরানের যে তেল নিয়ে কিন্তু মেন হচ্ছে ওদের ব্যবসা। এই ভদ্রলোক ব্যবসা ছাড়া কিছু বুঝে না। এনার উদ্দেশ্যই হচ্ছে গোটা পৃথিবীকে অরাজকতা সৃষ্টি করা, একে অপরের সাথে লড়িয়ে দাও। তার যে মাল মেটেরিয়াল গুলো আছে সেগুলো বিক্রি করার জন্য উনি কিন্তু উঠে পড়ে লেগেছেন। কিন্তু অঞ্জন দা, আজকে দেখুন তো সারা বিশ্বে যে অস্থির পরিবেশ,
আমরা যারা ভারতবাসী আমরা কিন্তু সবসময় শান্তির পক্ষে, আমরা কিন্তু শান্তির বাণী বারবার শুনে এসেছি গোটা পৃথিবীকে। এখনো আমরা বলি যে যুদ্ধ নয় শান্তি চাই, কিন্তু বলুন তো এই যে অস্থির পরিবেশ, আজকে পাশের বাড়ি আগুন লেগেছে, আমাদের বাড়িতে সেই তাপ কিন্তু আসবেই। আজকে যেভাবে দুটো দেশ মাঝখানে, দেখুন ইরাক আছে, ইরাকের পাশে আপনার মাঝখানে সিরিয়া আছে, এই দুটো দেশকে টপকিয়ে গিয়ে মিসাইল হামলা হচ্ছে। এখন আধুনিক যুদ্ধের পদ্ধতি এতটাই উন্নত হয়ে গেছে যে সেখানে সেনাবাহিনী গিয়ে কিন্তু সরাসরি আমরা কি দেখতাম আগে যে যুদ্ধ হতো একদম একটা সেনা আর একটা সেনার সামনে, কিন্তু এখন সে সমস্ত জিনিসগুলো এত আধুনিক যন্ত্রপাতি হয়ে গেছে যে এক দেশ 2000-3000 কিলোমিটার দূরে গিয়ে কিন্তু মিসাইল দিয়ে আক্রমণ হচ্ছে। তো ভবিষ্যতে যে এই যে পরমাণু বোমার কথা বারবার বলা হচ্ছে, আমরা যতই চুক্তিতে সই করে থাকি অঞ্জনদা, ভয় কিন্তু একটা আছেই, কারণ পরমাণুর যে কতটা আপনি শুধু আমাকে একটি বিষয়ে মেসেজ দিন, তা হলো আপনারা এতদিন ধরে বলেছেন যে ট্রাম্পের মধ্যস্থতায় হয়েছে, সরাসরি রাহুল গান্ধী থেকে শুরু করে অনেকেই বলেছেন, শশী থারুর বাদ দিয়ে। আমি বলছি এই মুহূর্তে অন্তত নিশ্চয়ই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটাকে নস্যাৎ করছেন, একেবারে মুখ্যম সময়, তাহলে মোদীর মাস্টার স্ট্রোক বলাই যায়? না, মোদী নস্যাৎ করেনি অঞ্জনদা, আমরা সেই দাবিটাই করেছি যে প্রতিরক্ষা মন্ত্রী বলছে বা বিজেপির যারা মুখপাত্র আছে তারা বলছে, অনেকেই বলছে, কিন্তু আমরা দাবি করেছিলাম যে স্বয়ং মোদী সাহেব তিনি পার্লামেন্টে এসে বলুক যে ট্রাম্প মধ্যস্থতাতে আমাদের এই যুদ্ধ থামেনি। উনি ফালতু কথা বলে বেড়াচ্ছেন, উনি মিডিয়ার সামনে ভুল কথা বলে বেড়াচ্ছেন, ভারতকে ছোট করার কথা বলে বেড়াচ্ছেন। এই কথাটা আমরা শুনতে চাই আমাদের যে যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর মুখ থেকে আমরা শুনতে চাই। এটাই তো আজকে টপিক, যে কোনো এক জায়গা না, আজ যখন 35 মিনিট ধরে ফোনালাপ হয়েছে সরাসরি, একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, দুজনের মধ্যে কথোপকথনে এই কথাগুলো উঠে এসছে, সরাসরি বলা হয়েছে যে কোনো মধ্যস্থতার জায়গা নেই। না হয়তো অঞ্জনদা আপনি দেখিয়েছেন কোনো আপনাদের চ্যানেলে, আমি এটা দেখিনি। হ্যাঁ, যে প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে না, মোদী পাকিস্তানের যুদ্ধের মাঝখানে কোনো রকম ট্রাম্প কোনো ইন্টারফেয়ার করেনি। ওটা আমরা ট্রাম্পের সঙ্গে আজ না ফোনালাপে সম্পূর্ণ এই কথাগুলো উঠে এসছে। জয়দেববাবু কিছু বলতে চাইছেন? জয়দেববাবু বলুন। না, বলছি কংগ্রেস মুখপাত্র উনি প্যানেলে এসছেন, বিদেশ নীতি রাজ্য রাজনীতি থেকে বেরিয়েও এইটা একটা হাই টপিক। আজকে ফিনান্স সেক্রেটারি আমাদের এমএ তিনি কি বলেছেন সেটা শোনাবো, অবশ্যই শোনাবো। সেক্রেটারি সেটা একটু শুনিয়ে দিন অঞ্জন বাবু, কারণ আমার মনে হয় একেবারে না আমাকে অবশ্যই আমি শোনাতাম, আমি ভেবেছিলাম মাঝে একটু শোনাবো, কিন্তু না, বিদেশ সচিব বলেছেন। আমি বলছি যে নরেন্দ্র মোদী নিজে মিডিয়ার সামনে বলেননি, সেটাই আমি বলেছি। আমি একটা জিনিস বুঝতে পারছি না, প্রধানমন্ত্রী যেটা বলেছে সেটা উনি এসে বলেছেন যে প্রধানমন্ত্রী কি বলেছে জাস্ট বলে দিয়েছেন, আলোচনা করে দিয়েছেন, কি বলেছেন একবার শুনিয়ে দিন, শুনুন একবার শুনে নিন প্লিজ। রতন বাবু বুঝতে পেরেছি, একবার শুনে নিন প্লিজ, শুনে নিন একবার বিক্রম মিশ্র কি বলেছেন। मोदी ने राष्ट्रपति ट्रंप को स्पष्ट रूप से कहा कि इस पूरे घटनाक्रम के दौरान कभी भी किसी भी स्तर पर भारत अमेरिका ट्रेड डील या अमेरिका द्वारा भारत और पाकिस्तान के बीच मध्यस्थता जैसे विषयों पर बात नहीं हुई थी। सैन्य कार्रवाई रोकने की बात सीधे भारत और पाकिस्तान के बीच दोनों सेनाओं की एग्जिस्टिंग चैनल्स के माध्यम से हुई थी और पाकिस्तान के ही आग्रह पर हुई थी। प्रधानमंत्री मोदी ने जोर देकर कहा कि भारत ने न तो कभी मध्यस्थता स्वीकार की थी, न करता है और न ही कभी करेगा। इस विषय पर भारत में पूर्ण रूप से राजनीतिक एकमत है। राष्ट्रपति ट्रंप बोलুন রতন বাবু। কি হলো অজন্তা, তাহলে কি হলো বিষয়টা? যে মোদী করেনি, ট্রাম্প করেনি, ঠিক আছে, ভারত নিজে থেকেই বা পাকিস্তান বলেছে তাতে যুদ্ধ থামিয়ে দিয়েছে, তাতে কি হলো? তাতে কি সমাধান হলো কিছু? এই যে 140 কোটি মানুষের যে ক্ষোভ যে রাগ, তাতে কি প্রশমিত হয়ে গেল? তাতে কি আমরা খুব মানে খুশি হয়ে গেলাম যে পাকিস্তানকে একটু ভয় দেখালাম, চমকালাম, ও থেমে গেল? আজকে বলুন তো, তারা যে নাশকতা ভারতবর্ষে করবে না ভবিষ্যতে, তার কোনো গ্যারান্টি আছে? এই যে পাক অধিকৃত কাশ্মীরে যে তারা হামলা করবে না, তার কোনো গ্যারান্টি আছে? এই পাক অধিকৃত কাশ্মীরটা হলো কেন রতন বাবু? আপনি তো তার বহমান সাক্ষী। হ্যাঁ বলি কংগ্রেসই তো তার জন্য দায়ী। হ্যাঁ বলি, হ্যাঁ তখন এই ফসফসানিটা কোথায় ছিল? না বলি কাশ্মীরিরা কেন হলো?
এখন তো ফোসফোসানি আছে, শুনুন, আমাদের ফোসফোসানি ছিল না, এখন তো ফোসফোসানি আছে। আচ্ছা, দুদিনের মাথায় যুদ্ধ বন্ধ হয়ে গেল, 140 কোটি মানুষের বদলা হয়ে গেল। না দেখুন, যুদ্ধ তো প্রথম কথা হয়নি, আমি আবারও বলছি না, দেখুন আপনি যুদ্ধ শব্দটা ব্যবহার করবেন না, তখন যুদ্ধ কিছু হয়নি, ঘাত প্রত্যাঘাত হয়েছে, সংঘাতের আবহ তৈরি হয়েছিল, ভারতের পক্ষ থেকে প্রত্যাঘাত করা হয়েছে। 22 এপ্রিল যে ঘটনা করেছিল পাকিস্তান, তার জবাব দেওয়া হয়েছে। হ্যাঁ, তাতে কি হলো, তাতে কি হলো অঞ্জনদা, যেই 140 কোটি মানুষের যে আপনার আমার সবাই আমরা ভেবেছিলাম যে জঙ্গিটাকে নির্মূল করে ফেলা, একদম জয়দেব বাবু সারা জীবন মোদী রাহুল গান্ধী এই কথাটা বলেছে। রাহুল গান্ধী আজ পর্যন্ত জীবনে একবারও বলেছে যে পাকিস্তান থেকে পাক অধিকৃত কাশ্মীরকে যুদ্ধের মাধ্যমে ফিরিয়ে আনতে হবে, পাক অধিকৃত কাশ্মীরকে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে ফিরিয়ে আনতে হবে এবং 370 দ্বারা কাশ্মীর থেকে তুলে নিতে হবে। এই দুটোই কি রাহুল গান্ধী বলেছে? আরে জয়দেব বাবু, আপনি বলেছিলেন, রাহুল গান্ধীকে বলার দরকার নাই, এখানে বসে আপনি চিৎকার করে বলেছিলেন, রাহুল গান্ধীকে বলার দরকার নাই, আপনি চিৎকার করে বলেছিলেন যে আমরা পাক অধিকৃত কাশ্মীরকে চাই, ঠিক আছে, আপনি বলেছিলেন। রাহুল গান্ধী তো পরের কথা, 140 কোটি মানুষ বলেছিল যে এই সুযোগে বিরোধী দলনেতা হয়েই তো বলেনি যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে পাক অধিকৃত কাশ্মীরকে মোদিজির ফিরিয়ে আনা দরকার। কি বলছেন, সমস্ত রাজনৈতিক দেখুন 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 অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। আমি বলি আমরা ভারতবর্ষের সেনাদের এবং ভারতবর্ষের সরকারের পাশে আমরা নিঃস্বার্থভাবে সমর্থন করে গেছি। আন্তর্জাতিক যে কোনো ক্ষেত্রে আমাদের শশী থারুর থেকে শুরু করে সমস্ত বিরোধী রাজনৈতিক এমপিরা তারা কিন্তু তাদের সাথে গিয়ে বিভিন্ন জায়গাতে গেছে। শুনুন যাদব বাবু, পরে বলবেন আপনার। হ্যাঁ দেখুন, সবাই গেছে, আমরা দেশের পক্ষে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা আছি। আমরা কখনোই সেনাবাহিনী বা ধরুন যারা লড়াই করছে সরকারের পক্ষে আমরা কিন্তু নিঃস্বার্থভাবে আছি। কখনোই এরকম ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলে হবে না যে কংগ্রেস বিরোধিতার জায়গায় আছে বা এটাকে ভালো চোখে নেয়নি বা ভালো জায়গা হচ্ছে না। ভাষায় যে যশস্বী প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে ধুয়ে দিয়েছে, আমেরিকাকে উচিত শিক্ষা দিয়েছে, সেটা স্বীকার করতে বাধা কোথায়? রাজনৈতিক নিঃস্বার্থ যে নিঃশর্ত আপনারা সমর্থন করেছেন, তাহলে রাজনীতির ঊর্ধ্বে উঠে আজকে এটা সমর্থন করুন। তাই যদি হয় জয়দেব বাবু, হাতে হাত করা পরিয়ে পায়ে বেরি বাঁধিয়ে যাদেরকে ফেরত দিল, তখন একটা কথা শুনলাম না আমাদের যশস্বী প্রধানমন্ত্রী। আজকে আপনি বড় বড় কথা বলছেন, ইল্লিগাল ইমিগ্রেশনকে কি আপনি সাপোর্ট করেন? ইল্লিগাল ইমিগ্রেশনকে কি আপনি সাপোর্ট করেন? তার মানে আপনি দুদিন পরে বলতে চাইছেন চোর ডাকাত সে ভারতীয় হলেই তাকে সমর্থন করতে হবে? ইল্লিগাল ইমিগ্রেন্ট তারা অনৈতিক, ভারতীয় দূতাবাসকে না জানিয়ে তারা ইল্লিগাল ইমিগ্রেন্ট, তারা অপরাধী। তো ভারতবাসী, তারা তো ভারতবাসী। আমি ঠিক এই পয়েন্ট থেকে সরাসরি দেবব্রত বাবুর কাছে যাব। খুনি হবে না? ভারতবর্ষ লকডাউন করে দিলেন, ভারতবাসী কত মানুষের প্রাণ হারিয়েছিল। হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। শোনা যাচ্ছে স্পষ্ট। দেখুন, স্বাধীনতার পর থেকে দেখুন দীর্ঘদিনের প্রচেষ্টায় আমরা আস্তে আস্তে ধাপে ধাপে আমরা সামরিক শক্তিতে উন্নতি হয়েছি। কেউ যদি এখানে এসে বলে একদিনে বা এক বছরে বা 10 বছরে আমরা সামরিক শক্তিতে পৃথিবীর মধ্যে একদম 5টা দেশের মধ্যে চলে এসেছি, এটা একদম ঠিক কথা নয়। দীর্ঘদিন ধরে আমরা আস্তে আস্তে ধাপে ধাপে চড়তে চড়তে একটা জায়গায় এসেছি, সারা পৃথিবীর একটা সম্মানীয় জায়গায় আমরা পৌঁছেছি। এটা কেউ যদি বলে একদিনে আমরা ক্রেডিট দিয়ে নেবো, এটা ঠিক কথা নয়। একটা জিনিস মনে রাখতে হবে যে বাবু, মোদিজি আসার আগে কবার সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে আর কবার অপারেশন আমরা মোদিজি আসার আগে আমাদের কাঠের ভেলা ছিল,
কাঠের ভেলা ছিল, কাঠের বন্দুক ছিল, যুদ্ধ করতে আমলে শুধু কারগিল হয়েছিল, হাজার হাজার মোদিজির আমলের আগে কি হয়েছে আপনি খুশি হয়েছে? এটা কৃতিত্ব সেটা তো দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুশকিল আপনাদের সরকারের ছিল, যেখানে কারগিল অ্যাটাক করেছিল। একটু শোনার অভ্যাসটা রাখুন, আপনার সময় বলি আপনারা মানুষকে যোগ্য সম্মানটা দিতে শিখুন। মোদিজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের পররাষ্ট্রনীতি বিদেশ নীতিতে ভারতবর্ষকেও সম্মান করতে শিখুন, শুধুই রাজনীতি করবেন। শুরু হয়ে গেল, শুরু হয়ে এক্ষুনি বলবে অ্যান্টি ন্যাশনাল, দেশ বিরোধী, এগুলো না কেউ বলেনি, না না কেউ অ্যান্টি ন্যাশনাল আপনি বলেনি, আপনি বলুন। না না প্লিজ বলুন। ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি, এই তো ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি। বেশ দেব না 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 দেবব্রত বাবু আপনি পয়েন্টে আসুন। প্রশ্ন করলেই তুমি দেশ বিরোধী প্রশ্ন করতে পারবো না, আপনি পয়েন্টে আসুন, বলুন। এই তো পয়েন্ট। সোনা অঞ্জন, তোমাকে তোমার বাড়ির বেড়া দেওয়ার দায়িত্ব দেওয়া হলো, সবাই মিলে বাড়ির, তোমার বড়রা মিলে ছোটরা মিলে বললো অঞ্জনকে দিয়ে বাড়ির বেড়া দেওয়া হবে। অঞ্জন পয়সা কোথায় সবাই তুলে তোমার হাতে তুলে দিল বাড়ির বেড়াটাতে, কিন্তু দেখা গেল ছাগল ঢুকে সেই বেড়া থেকে গিয়ে তোমার বাড়ির ধান খেয়ে গেল, ঘাস খেয়ে গেল, কিংবা বানের জলে তোমাদের বাড়ির মধ্যে ঢুকে পড়লো, স্যার কাকে ধরবে? তোমাকেই তো প্রশ্ন করবো। আরে 2 লক্ষ কোটি টাকা আমরা খরচা করেছি, অবশ্যই আমি এই পয়েন্টটাতেই আসতাম জয়দেব বাবু, এখানে একটু প্রশ্নটা শুনে নিই কি বলতে চাইছেন। বলুন দেবব্রত বাবু, আপনি পয়েন্টে বলুন। জয়দেব বাবু যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা আমি করতাম, কিন্তু জয়দেব বাবু প্রশ্ন করে দিয়েছে, আপনি বলুন। হ্যাঁ বলুন, কি করেছেন বলুন। প্রশ্নটা খুব স্বাভাবিক ব্যাপার, যে বাড়ির বেড়াটা বানাচ্ছে তার দিকে প্রশ্নটা আসবে না? আপনি বলছেন শুধু বেড়া বাঁধার কাজেই প্রশ্নটা আসবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনি এতগুলো কথা যে বলছেন সেই অনুসারে একটা বিষয় তো খুব স্পষ্ট। আপনারা তো এতদিন এটা বলছিলেন যে মোদি কেন ট্রাম্পকে সরাসরি বলছেন না যে তিনি মধ্যস্থতা করেননি, আজ তো বলেছে। তাহলে বিরোধিতার জায়গাটা কোথায়? তিনি 11 বার বলেছেন, 11 বার এক্সেন্ডেলে পোস্ট করলে পরে যতটা টাইম হয় 35 মিনিট ধরে তার থেকে অনেক বেশি টাইম হয়, নিশ্চয়ই আপনি সেটা বুঝতে পারেন। এতটা সহজ ক্যালকুলেশন। 22 এপ্রিল হামলা হয়েছিল, ঠিক আছে, আমরা এখনো জানতে পারিনি তো কারা এসেছিল, কোথা থেকে এসেছিল, কিভাবে করেছিল, তারা কোথায় গেল, আমরা কি জানতে চাইতে পারি না? না অবশ্যই আমাদের অধিকার নেই, কিন্তু এই জায়গাতে সরাসরি কেউ আপনাকে অ্যান্টি ন্যাশনাল বলেননি, আপনি নিজে নিজে ভেবে নিচ্ছেন। কেউ বলেননি, কেউ অ্যান্টি ন্যাশনাল বলেননি। আপনি পুরোটা একবার প্লিজ, যখন রেকর্ড হয়ে যাবে তখন আপনি প্লিজ একবার দেখে নেবেন, কেউ অ্যান্টি ন্যাশনাল বলেননি আপনাকে। আপনি বলুন। না না ইনি বলেননি, ইনি তো বলে এদের পার্টি বলবেন। কি আশ্চর্য, জয়দেব বাবু কোনো পার্টি নেই তো, রাজনৈতিক খালিস্তানি হবে নয় বাংলাদেশি হবে। শুনুন, যেই প্রশ্ন তুমি করবে খালিস্তানি হয়ে যাবে নয় বাংলাদেশি হয়ে যাবে। আপনি পয়েন্টে আসুন প্লিজ, পয়েন্ট করুন। পয়েন্টে আসছি। এবার বলছি দেখুন, আন্তর্জাতিক বিষয় দেখুন, পার্মানেন্ট কিছু হয় না, সময়ের দাবিতে ব্যবহার করে নিতে হয়। এখন যে পার্মানেন্ট শত্রু আছে বলে সে মিত্র হবে না, এর তো কোনো মানে নেই। সেটা রাজনীতির ক্ষেত্রে হয়, আন্তর্জাতিক ক্ষেত্রে ডিপ্লোমেসিতে মিত্র হলে আপনারা খুশি হবেন। না না, আমরা সবাই সাথে মিত্র। শুনুন, যে যুদ্ধ করতে যায় না তার বাড়ির মা এবং তার স্ত্রীও চায় না যে যুদ্ধ হোক। আপনি কি আপনারা ডিএসকেলেটের কথা বলছেন, তাই তো? তাহলে ডিএসকেলেট তো করা হয়েছে, সেটাই তো বলছি, সেটা সমর্থন করে না। কিন্তু বাস্তব যে পরিস্থিতি আমরা দেখতে পেলাম, সেই জায়গা নিয়ে আমরা কিছু প্রশ্নের জায়গায় মাননীয় আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু প্রশ্ন রেখেছেন। সেই প্রশ্ন যদি আমরা করে থাকি, এখন যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা তো পূর্ণ সমর্থন দিয়েছি, সবাই মিলে পূর্ণ সমর্থন দিয়েছিল, এখন যদি প্রশ্নের জায়গায় তিনি উত্তর দেবেন না কেন? দেখুন, আমাদের সম্মানের জায়গাটা, সেই সম্মানের জায়গাটা যদি কেউ আঘাত করে, ভারতের আত্মঅভিমানে যে আঘাত করে, সেটা তো আমাদের তো প্রশ্ন জাগবেই। দেখুন, এখন সারা বিশ্বে যে সমস্যা আছে ট্যারিফ নিয়ে, ট্যারিফ সমস্যা, চীনের সাথে আমেরিকার ট্যারিফ সমস্যা, চীনে কিছু প্রোডাক্ট আছে ওরা 300% মতো ট্যারিফ বসায়। সব জায়গায় ট্রাম্প এই যে হুমকি দিচ্ছিল, আমরা ট্যারিফ বসাবো, তোমার সাথে ব্যবসা বন্ধ করবে না, এমন একটা ট্যারিফ বসিয়ে দিল, ব্যাস আমরা ব্যবসা করতে পারবো না, আমাদের মাল এক্সপোর্ট করতে পারবো না। সমস্যাটা ওইখানেই, সেই জায়গাটাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এখন দেখুন, যে ঘটনাটা ঘটে গেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সারা দেশের মানুষ, 140 কোটি মানুষ নরেন্দ্র মোদীর ওপর পুরো আস্থা রেখেছে, এবং রাজনৈতিক দলগুলো সম্পূর্ণ আস্থা ওনার উপর রেখেছে। এবং যে আমাদের সৈন্যবাহিনী যে পরাক্রম, যে শৌর্য দেখিয়েছে,
সেই শৌর্য দেখানোর ফলে পাকিস্তান হয়তো পেছনে হেঁটেছে। একটা কিন্তু কোনো পক্ষ থেকে আমরা দেখতে পেলাম বারবার নয় 11 বার করে বলা হলো আমরা করেছি, আমরা করেছি, আমরা বলেছি, আটকে দেবো, ধমকে দেবো। এইটা আমাদের সম্মানের পক্ষে ভারতবাসী অন্তরাত্মে আঘাত লেগেছে। সেইখানে প্রশ্ন কি আমরা করতে পারি না? আমরা কি এই প্রশ্ন করতে পারি? তারা গেল কোথায়? আমরাও করেছি, কিন্তু এটাও তো আপনাকে প্যারালালি মানতে হবে যে 11 বারে যতবার ডোনাল্ড ট্রাম্প এই কথা বলেছেন ততবার হয় বিদেশ সচিব কিংবা সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো রকম মধ্যস্থতার জায়গা নেই। প্রথমত কোনো যুদ্ধ হয়নি, তাই যুদ্ধ থামানোর কোনো প্রসঙ্গ আসে না। স্বয়ং বিরোধী শিবির থেকে শশী থারুর পর্যন্ত এই কথা বলেছেন। তাহলে এই মন্তব্যটা আসছে কেন? সেই জায়গাতেই তো একটু ফুল স্টপ বসিয়ে দিয়েছেন আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহলে কেন এত প্রশ্ন আসছে? আমি ঠিক এই জায়গা থেকে সরাসরি সুকান্ত বাবুর কাছে যাব। আমি আসছি সুকান্ত বাবু। বলছে তাহলে কেন বলছে এরকম কথা একটু বলতে দিন সুকান্ত বাবু। আমি বলার সুযোগ দিয়েছিলাম, সুকান্ত বাবুকে সুযোগ দিতে হবে। সুকান্ত বাবু বলুন। না, আমার কথা আমি একটু অন্যভাবেই বলবো, যেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পকে যদি কেউ ভালোভাবে অবজার্ভ করতে হবে, কারণ অবজার্ভ না করলে ডোনাল্ড ট্রাম্পকে চেনা যায় না। আমি একটু একটু করে অল্প অল্প করে বলবো। একদিকে তিনি বলছেন যে ইসরায়েল ইরানের মধ্যেকার সংঘাত তা বন্ধ হওয়া উচিত। আরেকবার তিনি বলছেন ইরানকে তিনি সময় দিয়েছেন 60 দিন, সেটা পার হয়ে গিয়েছে। আবার তিনি রবিবার বললেন যে আমরা কূটনৈতিক সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ। আবার তিনি গোয়েন্দাদের সঙ্গে মিটিং করলেন। এবার মার্কিন সেনেটর টম পেইন তিনি বলছেন যে কংগ্রেসের সঙ্গে কোনোভাবেই কংগ্রেসের থেকে অনুমতি ছাড়া রাষ্ট্রপতি যদি নিজের সিদ্ধান্ত নেন তাহলে যুক্তরাষ্ট্রের কোন রকম কোন ধরনের স্বার্থ বিঘ্নিত হলে তার উত্তর প্রেসিডেন্টকে দিতে হবে। এবার মজার কথা এখানটাই, তারপর কিন্তু এটাই বলা হচ্ছে বারবার যে যতক্ষণ না মার্কিন কংগ্রেস থেকে শুরু করে সর্বত্র বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। এটা কে করেছে জানো? ডোনাল্ড ট্রাম্প। কারণ এরকমই মজার ব্যক্তিত্ব ইনি, কারণ ইনি চান যে এনাকে নিয়ে সবাই ভাবুক। এবং আমি বলছি না, এখানে একজন বিখ্যাত লোক বলছেন যে মূলত যেটা ট্রাম্প চাইছে সেটা নিয়েই উনি বলেছেন। তিনি বলছেন যে সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা রিচার্ড নেফিউ আমেরিকা, তিনি বলছেন ট্রাম্প সবসময় জয়ীদের পাশে থাকতে চান, ইসরায়েল জয়ের পথে থাকলে তিনি তাদের পাশেই থাকবেন। মানে মজাটা এই জায়গায়, কারণ তুমি এখনো পর্যন্ত যে যুদ্ধের গতি প্রকৃতি, সেখানে মার্কিন রণতরী থেকে শুরু করে সব ধরনের জায়গায় আমেরিকা কিন্তু চেষ্টা করেছে। শুধু আপনাকে একটু আমি ইন্টারাপ্ট করবো, শুধুমাত্র আপনার একটা পয়েন্ট ধরে আমার একটা প্রশ্ন রয়েছে। তাহলে আপনি বললেন যে যার কথাকে আপনি একেবারে কোট আন কোট করে বললেন, আমি যদি তার কথার রেস্ট নিয়ে বলি তাহলে আমেরিকার প্রেসিডেন্ট তো পাকিস্তানের পক্ষেও রয়েছে। পাকিস্তানের জয় হওয়ার কথা ছিল কি? না, আমি এটা বলছি, জানো তুমি যেটা প্রসঙ্গ তুললে আমি প্রসঙ্গে আসছি। তুমি যেটা বলাতে চাইছো, দেখো একজন প্রেসিডেন্ট যখন টুইট করে তার যে মানে একটা গুরুত্ব অনেকটা বেশি। সেখানে আমাদের প্রধানমন্ত্রী যদি একটা টুইটও না করেন, আমি ধরলাম তিনি টুইট করেন না, তার বক্তব্যটাও আমার প্রয়োজন ছিল। সে অন্য কেউ বক্তব্য বিদেশ সচিব রাখলো এবং তাতে আমি মেনে নিতে পারবো না, কারণ কনভারসেশন যেটা হয়েছে সেটা দুটো রাষ্ট্রনায়কের মধ্যে হয়েছে এবং তার পরবর্তীতে বিদেশ সচিব বলেছেন। কিন্তু এতদিন পর কেন অঞ্জন? আমার প্রশ্ন এটা, যদি দৃঢ় বিদেশ নীতির কথা বলো তাহলে ইরানের রাষ্ট্রনায়ক অনেক আগে তিনি বলেই দিয়েছেন আমেরিকা যদি খুব বাড়াবাড়ি করে পশ্চিম এশিয়ায় ঘুরিয়ে দেবে তাদের যা কিছু রয়েছে, এই কথা বলার সাহস রয়েছে। আমি আপনার সঙ্গে সহমত, অবশ্যই বলার সাহস থাকতে হবে, কিন্তু কূটনীতির পজিশনটা তো একটু অন্যরকমও হতে পারে। সবসময় যে ফাস্ট ফরওয়ার্ড ফাস্ট ইন ফাস্ট আউট অপশনে থাকবে, কাজ করবে, আপনি বললেই আমি সঙ্গে সঙ্গে রিয়াক্ট করবো, এরকম ব্যাপারটা তো নাও হতে পারে। আমি একটু থিতু হয়ে সময় সাপেক্ষ সবকিছু বুঝেও রিয়াকশন দিতে পারি। না না, এটা তো ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের নিরাপত্তার। একটু আগে দেবব্রতদা যে প্রশ্ন করলো যে জঙ্গিগুলো আজকে ট্রেস করা গেল না, তার জবাবটা কে দেবে? তার জবাব কে দেবে? অপারেশন সিন্দুর দেবে? তাহলে এই জবাবটা আমরা কেন পাচ্ছি না? আমাদের কাছে তো অন্য কিছু নয়, যেখানে মার্কিন কংগ্রেস নিজেরা দ্বিধা বিভক্ত এবং মার্কিন প্রেসিডেন্টকে বিশ্বাস করতে পারছে না। আমরা তো ডোনাল্ড ট্রাম্পের প্রেমে কবে থেকে পড়লাম? কারণ আমেরিকা ভারতবর্ষের কিন্তু অত প্রিয় বন্ধু নয় অঞ্জন। আমাদের পুরনো বন্ধু সোভিয়েত ইউনিয়ন। হ্যাঁ, পরিবর্তিত পরিস্থিতি হয়েছে, কূটনীতি এখন নরম কূটনীতির দিকে যাচ্ছে। তাই বলে আমি হ্যান্ডশিপ করলাম, করমর্দন করলাম, বিবেকানন্দকে বিবেকানন্দ বললাম, তাতেই আমি ভেবে নিতে পারবো না অঞ্জন যে আমরা আমেরিকার খুব কাছে চলে গেছি। কারণ ট্রাম্প
অত্যন্ত মানে মানে কি বলবো চালাক একজন রাষ্ট্র নেতা, কারণ তিনি কিন্তু পর্যবেক্ষণ করছেন, তিনি জানেন যে ইসরায়েলের পক্ষে সম্ভব নয় ইরানের ভূগর্ভস্থ অঞ্চলে আঘাত করার, সেই ধরনের ক্ষেপণাস্ত্র নেই ইসরায়েলের কাছে। সুতরাং তিনি কিন্তু বারবার থেমে থেমে দেখছেন যে কতটা বেঞ্জামিন নেতানিয়াহুকে এগিয়ে দেওয়া যায়। এবার মজাটা জানো, যদি ইসরায়েল হেরে যায়, আমি ধরছি সে ফর এক্সাম্পল, তাতে বলবে আমাদের তো কিছু করার নেই, আমরা চেয়েছিলাম যুদ্ধবিরতি, কেউ মানেনি। যদি না বলে, আমি বলছি আমি প্যানেলে আসবো না যদি ডোনাল্ড ট্রাম্প এই কথা না বলে। ডোনাল্ড ট্রাম্পকে প্রেডিকশন করা যায় না। উত্তরবঙ্গের এই যে বৃষ্টি এবং মানে ঠান্ডা রোদ এইগুলো যেমন লুকোচুরি খেলছে, ডোনাল্ড ট্রাম্পকে মানে ট্র্যাক করার মতো কোনো রাজনৈতিকবিদ আছে কিনা আমার খুব সন্দেহ আছে। এটা যখন উনি ছেড়ে দেবেন তখন হয়তো জয়দেব বাবু আমরা মিলে একটু আলোচনা করতে পারি। কিন্তু আমি আবারও বলছি যে আমাদের যে টেরোরিস্টরা এইভাবে হত্যালীলা চালালো তাদের বিষয়ে এখনো কেন কোনো তথ্য আসছে না, আমরা জানতে চাইছি না। তো আমেরিকা মধ্যস্থতা করুক, বাংলাদেশ করুক, যেই করুক, আমার কোনো প্রয়োজন নেই। যুদ্ধ হয়নি, মেনে নিলাম, যুদ্ধ খেলা হয়েছে, মানে ইটস এ ওয়ার্ল্ড লাইক সিচুয়েশন, বাট খেলা নয়, ঘাতের এগেইনস্টে প্রত্যাঘাত হয়েছে। আমি তো ওটাই বলছি না, আমি তো ওটাই বলছি কোল্ড ওয়ার ধরে নিলাম, কোল্ড ওয়ার ধরে নিলাম, কোল্ড ওয়ার, হ্যাঁ আমি সব ধরে নিলাম। অঞ্জন তোমার কথা, আমি তাও তোমার কাছে জয়দেব বাবুর কাছে জানতে চাইছি আপনারা এই যে আমি উত্তর দেবো না, এটা সম্পূর্ণ বিজেপি মুখপাত্র উত্তর দিতে পারে। জয়দেব বাবু রাজনৈতিক বিশ্লেষক হিসেবে এখানে বসছেন, আমি জানি না জয়দেব বাবু ঠিক এইভাবে কিভাবে এক্সপ্লেন করবেন বলে। বলুন। না আমি একটু জানতে চাইছি যে ডোনাল্ড ট্রাম্পের, আমি যেটা বললাম জয়দেব বাবু হয়তো একটু সহমত পোষণ করবেন যে এই মানুষটাকে বোঝা বড্ড কঠিন। মানে দেখো জেলেনস্কি পর্যন্ত বোঝেনি, জেলেনস্কি নিজে নাটক করেন, তিনি পর্যন্ত এনাকে বোঝেনি। কারণ মধ্যপ্রাচ্যের রাজনীতিকে তিনি যেভাবে দেখছেন ডোনাল্ড ট্রাম্প, অত্যন্ত সচতুর ভাবে দেখছেন তিনি। দেখো আমেরিকান প্রেসিডেন্টের এত পাওয়ার, তিনি নাই জানাতে পারেন কংগ্রেসকে, কংগ্রেস চিৎকার করলেও কোনো যায় আসে না। কারণ আমেরিকার প্রেসিডেন্ট যুদ্ধ ঘোষণাও করতে পারে, যুদ্ধ বন্ধও করে দিতে পারে। আমেরিকার প্রেসিডেন্ট রিয়াল এক্সিকিউটিভের মতো পাওয়ার রয়েছে। আমাদের একটাই কথা, যদি এটা হয়ে থাকে তুমি যেটা চাইছো যে অপারেশন, তুমি আমি সকলেই অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানকে যদি প্রভাবিত আমরা করতে পারি, সেই প্রভাবিত যদি হয়ে থাকে জঙ্গিরা, তারা যদি সঠিক লাইনে আসে, পিওকে আমি আবারও প্রশ্ন করি, পিওকে নিয়ে তুমি বললে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, পিওকে আমাদের অনেক জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে। আমার আবারও প্রশ্ন যে এই টেরোরিস্টদের ধরতে এতদিন সময় লাগছে কেন অঞ্জন কেন? আমি সবাই যারা প্যানেলে আছে সকলকে তো একেবারে এখানে এখন ইতিমধ্যে আলীবাবু ছিলেন বিজেপি মুখপাত্র, কিন্তু কোনো কারণে তিনি এখন যোগাযোগ করতে পারছেন না। আমি এখানে জয়দেব বাবুর কাছেই যাবো। জয়দেব বাবু, দেখুন, আসিফ মুনির সেনাপ্রধান পাকিস্তানের 5 দিনের সফরে গদগদ ভাবে আমেরিকায় বসে আছে, আর আজকে ডোনাল্ড ট্রাম্প তাকে মধ্যাহ্ন ভোজে ডেকেছে। কেন বলুন তো? পাকিস্তানের এয়ারবেস গুলো ব্যবহার করবে এবার ইরানের বিরুদ্ধে, বা ক্ষমতা বাড়ানোর জন্য। পাকিস্তানের প্রতি প্রেম কিন্তু অব্যাহত এই আমেরিকার, চিরকালই ছিল, আজকে আরো প্রেমটা বেড়ে গেছে। কেন না, ভারত বুঝিয়ে দিয়েছে আমি তোমার তল্পি বাহক নই, আর তোমার থেকে লক্ষ কোটি টাকার কংগ্রেসের মতন অস্ত্র শস্ত্র কিনবো না, সব আমি নিজে বানাবো, নিজে কিনবো, এবং তুমি ট্যারিফের গরম আমাকে দেখাবে না, দেখালে আমিও পাল্টা দেখাবো। তো আমেরিকার দাসও নাও দাস পাকিস্তান, আমেরিকার দাস ভৃত্য চাকর পাকিস্তান। যেরকম ভাবে পা চাটে আমেরিকার, ভারতবর্ষ কোনোদিন চাটেনি, চাটবে না। সেটাই হচ্ছে আমেরিকার গাত্রদাহ। আমেরিকা দেখছে আমার এখানে কোটি লক্ষ কোটি টাকার যে অস্ত্র শস্ত্র আমরা বেচতাম, সে তো এখন মোদিজি এসে ফ্রান্স থেকে কিনছে বা ইসরায়েল থেকে কিনছে বা নিজেই বানিয়ে নিচ্ছে। অতএব আমার বিরাট একটা ক্ষতি হচ্ছে, ওদের যেটা আর্মস ডিলার বা লবি আছে তাদের বিরাট গাত্রদাহ। আর কোনোদিনই ভৃত্য চাকর হয়ে তো ভারতবর্ষ থাকবে না আমেরিকার। অতএব এই জায়গা থেকে আমেরিকাকে বিশ্বাস করা মানে বিষাক্ত সাপকে নিয়ে বিছানায় শোয়া, বিষাক্ত কালকেউটেকে নিয়ে বিছানায় শোয়া, আর আমেরিকাকে বিশ্বাস করা। ওই আমেরিকায় কোন দিন পাকিস্তানকে কবর দিয়ে দেবে। আমেরিকার ধান্দায় এতটুকু ঘা প্রতিঘাত হলে আমেরিকা কবর দিতে বাকি রাখবে না কাউকে। কিন্তু রাশিয়া আমেরিকা ফার্স্ট, না আমেরিকা ফার্স্ট, কিন্তু আমাদের ইন্ডিয়াও তো ফার্স্ট, আমাদের ইন্ডিয়াও তো ফার্স্ট।
ইন্ডিয়া কি সেকেন্ড ইন্ডিয়ার কাছে? আমাদের মোদিজির কাছে তো ইন্ডিয়া যাদববাবু একটু সংক্ষেপে সেই জন্য বললাম না আমি ভীতি ছাড়ুন, রাশিয়া প্রীতিও ছাড়ুন। শুনুন আমি একটা কথা বলি, বিশ্বগুরু নরেন্দ্র দামোদর দাস মোদী আমেরিকা প্রীতি ছাড়ো, রাশিয়া প্রীতি ছাড়ো, স্বনির্ভর হও, মেক ইন ইন্ডিয়া এগিয়ে নিয়ে যাবে। এটা ঠিক বিশ্লেষণ হয় না। এইভাবে বললে কারো কথা শোনা যাবে না। এক এক করে আমি সবার কাছে যাব, আমি সুকান্ত বাবুর কাছে প্রথমে যাচ্ছি, আমি সবাইকে বলার সুযোগ দেব, আমি আমার কাছে যাব। যে বোয়িং এর জন্য এতগুলো মানুষের প্রাণ যাচ্ছে বারবার, আপনাদের প্রধানমন্ত্রী আমার প্রধানমন্ত্রী কেন আমেরিকার রাষ্ট্রপতিকে বলতে পারলেন না আপনাদের বোয়িং এর এই অবস্থা, সে বিষয়ে কেন এতদিন বলতে পারলেন না? এটা বলতে পারলে আমি বলতাম হ্যাঁ জয়দেব বাবুর সব কথায় আমি একমত। তাহলে আমি আরেকটা বলি, আমি একটা প্রাইভেট কোম্পানি, সুকান্ত বাবু আপনি বিচক্ষণ মানুষ, আপনার এটা জানতে হবে যে বোয়িং একটা প্রাইভেট কোম্পানি, প্রাইভেট কোম্পানি এক এক করে আগামী দিনে বোয়িং আমেরিকাকে দোষী করা যায় না। বেশ বেশ দেবব্রতবাবু আমি একটা বলি, হ্যাঁ অতি সংক্ষেপে দেবব্রতবাবু অতি সংক্ষেপে, আমাকে আলুবাবুর কাছে যেতে হবে। শুনুন বিশ্বগুরু তো আর 10টা দেশ ঘুরলে তো মোটামুটি সেঞ্চুরি হয়ে যাবে, তা কটা দেশ আমাদের পক্ষে দাঁড়িয়ে বললো পাকিস্তান তুমি ভুল করছো, আর পিওকে দখল তো আমরা বলিনি, আপনারাই বলেছেন এবার পিওকে দখল হবে, এটা তো বিজেপি বলেছে, বিশ্বগুরুর চেলা চামুন্ডা আপনারাই বলেছেন, আমরা তো বলিনি। পিওকে দখল হবে বিজেপি এটা একবারও বলেছে, বলেছে এরপরে যদি না 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 প্লিজ না না মিস ইন্টারপ্রেট করবেন না, যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যদি এরপরে কোনো কথা হয়, যদি এরপরে কোনো কথা হয় তাহলে পিওকে নিয়ে কথা হবে, একবারও বলা হয়নি যে পিওকে দখল করে নেওয়া হবে। প্লিজ মিস ইন্টারপ্রেট করবেন না, দেবব্রতবাবু মিস ইন্টারপ্রেট করবেন না, তার কারণ দর্শকরা বিভ্রান্ত হবে। আমি এখানে সরাসরি না না আমাকে রতনবাবুর কাছে যেতে হবে। রতনবাবু প্লিজ, দেবব্রতবাবু রতনবাবু এক এক করে প্লিজ, রতনবাবু আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন আনইন্টারাপ্টেড, বলুন টাইমার সেট করা হোক। রতনবাবু বলুন। তাহলে তো বলাই হবে না, অন্য কথা বলি। দেখুন আমরা ভারতবর্ষ সব সময় কিন্তু শান্তির পক্ষে এবং আগেও ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। আমরা যুদ্ধকে কোনোদিনই সমর্থন করি না এবং আমরা কিন্তু শান্তির বার্তা গোটা পৃথিবীর সমস্ত মানুষকে দিয়ে আসি, কারণ ভারত একটা এমন একটা দেশ যেখানে সমস্ত ধর্মের, সমস্ত বর্ণের, সমস্ত জাতির, সমস্ত ভাষার এবং এইখানে মানে ধার্মিক সম্প্রদায়ের বিভিন্ন ধর্মের মানুষ একত্রিত ভাবে আমরা বসবাস করি এবং পৃথিবীকে আমরা বার্তা দিই যে শান্তি হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিস। আপনারা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, তাই রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন, বিশ্বরূপের খেলা ঘরে কতই গেলাম খেলে, অপরূপকে দেখে গেলাম দুটো নয়ন মেলে। কারণ এই যে যুদ্ধতে নিরীহ শিশু থেকে শুরু করে বাচ্চা কিশোর সবাই প্রাণ হারাচ্ছে, এই পৃথিবীতে কি তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই? আমরা কি পারি না এই পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনতে? তাই আমাদের একটাই মানে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা এর আগেও বলেছি, এখনো বলছি যে শান্তি ফিরে আসুক পৃথিবীতে, বিভিন্ন জায়গায় দেশের শান্তি ফিরে। একেবারে সময় অত্যন্ত সংকীর্ণ, কেউ আমার কাছে এক্সট্রা সময় প্লিজ চাইবেন, আমি দিতে পারবো না। আমি এখানে আলিবাবুর কাছে যাবো। আলিবাবু আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন আনইন্টারাপ্টেড। প্রথমত হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমেরিকাকে পরিষ্কার করে বলে দিয়েছে ভারতের ব্যাপারে কোনো ক্রমে নাক গলানো চলবে না, এক। দ্বিতীয়ত হচ্ছে অপারেশন সিঁদুর চলছে, চলবে। সন্ত্রাসবাদীর বিরুদ্ধে ভারতীয় সরকার অর্থাৎ ভারত সরকার লড়ছে, লড়বে, এ ব্যাপারে কোনো আপোষ নেই। আরেকটি বিষয় যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলবার চেষ্টা করেছেন যে আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা সমস্ত দেশের মধ্যে একটা সহাবস্থান আমরা বজায় রাখবার জন্য আমরা তদ্বির এবং আমরা চাই শান্তির বাতাবরণ সারা বিশ্ব জুড়ে তৈরি হোক। ইরান আমাদের প্রতিবেশী শুধু নয়, ইরানের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক, হাজার হাজার বছরের পুরনো সভ্যতা সংস্কৃতির সঙ্গে আমরা যুক্ত। সেই কারণে ইরানেরও বড় কিছু ক্ষতি হোক সেটাও আমরা চাই না। পাশাপাশি আমরা ইসরায়েলকেও আমরা বলতে চাই যে আপনারা যে গালফ কান্ট্রিতে যেখানটায় রয়েছেন সেই এলাকায় যে অস্থিরতার পরিবেশ সেটাও আপনারা সঠিকভাবে মোকাবিলা করুন, সেটাও আমরা বলতে চাই। সেই কারণে আমাদের যেটা কথা সেটা হচ্ছে মাঝখানে এসে যে কথাটা আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্প বলবার চেষ্টা করেছিল মধ্যস্থ করবার কোনো জায়গা নেই।
আমরা ভারত এবং পাকিস্তানের আমাদের দুটো প্রতিবেশী দেশ, আমাদের যদি কোনো সমস্যার বিষয় হয় সেই সমাধান আমরা নিজেরা বসে আলোচনা করে নিতে পারবো, এবং অবশ্যই সেটা হবে আলোচনার টেবিলে, সেই সমস্যার সমাধান হবে। মাঝখানে আমেরিকার কোনো দাদাগিরির কোনো ব্যাপার নেই, বা কোনো রাষ্ট্রের কোনো দাদাগিরির সময় এই জন্য দিলাম, তার কারণ আপনি একদমই বলার সুযোগ পাননি, সেই জন্য আমি এখানে সরাসরি দেবব্রত বাবুর কাছে যাবো। দেবব্রত বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন, আন্তর্জাতিক স্তরে যদি দেশ যদি কোনো সফলতা পায় না, সেই সফলতা কোনো পার্টিকুলার কোনো দলের হয় না, কোনো ব্যক্তিগত কারোর হয় না, সেই সফলতা সবার। আলীবাবু যখন এখন যদি অলিম্পিকে গিয়ে একটা গোল্ড মেডেল জেতেন, সেটা আলীবাবুর নাম লেখা থাকে, লেখা থাকে ভারতবর্ষ। এইটা বিজেপিকে মনে রাখতে হয়। বিজেপি সবসময় তার ক্রেডিটটা নিতে যায়, যে বলছিল আগে কিছু ছিল না। দেখুন, আগে তো আমরা তীর ধনুক নিয়ে যুদ্ধ করতাম না, যে তরোয়াল নিয়ে, কাঠের নৌকা নিয়ে যুদ্ধ করতাম। ধীরে ধীরে আমরা শক্তি সঞ্চয় করতে করতে একটা পৃথিবীর মধ্যে একটা এমন জায়গায় পৌঁছেছি। কিন্তু এটাও দেখতে হবে, বহির্বিশ্ব থেকে আমরা যে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছি, 90টা দেশ ঘুরে এলো যশস্বী প্রধানমন্ত্রী, সেই 90টা দেশে ঘোরার পর দেশের তো ট্যাক্সেরটাকে আমরা তো প্রশ্ন করতে পারি, ফলাফলটা কি হয়েছে? কটা দেশ আমাদের পক্ষে দাঁড়িয়ে বলেছে না পাকিস্তান তুমি এটা ভুল করছো, এটা যেটা করেছে, যে সন্ত্রাসবাদ করছো সেটা ভুল করছো। এই প্রশ্ন কি আমরা করতে পারি না? আমরা যদি দাঁড়িয়ে আমরা কি প্রশ্ন করতে পারি না যে সন্ত্রাসবাদীরা এলো, তারা কোথায় গেল? যে সন্ত্রাসবাদীরা আমাদের দেশের সার্বভৌমত্ব নষ্ট করে তারা কোথায় চলে গেল? তাদেরকে এখনো ধরতে পারলাম না কেন? তারা এই যে আমাদের নিরাপত্তা, এই নিরাপত্তা কে দেবে? বারে বারে তো প্রধানমন্ত্রী বলেছেন আমরা দেশের লোককে নিরাপত্তা দেবো, 370 তুলে দেওয়া হলো, আমাদের দেশের এদের কোমর ভেঙে দেওয়া হলো, সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে। সুকান্ত বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। এমন কোনো ঐতিহাসিক প্রমাণ নেই, কিছু নেই যা পাকিস্তানকে মূলত আমেরিকা সরে যাবে, আমেরিকা পাকিস্তানকে ধ্বংস করে দেবে, এরকম কোনো বিষয় নেই। উল্টে ভারতের যদি কোনো সমস্যা তৈরি হতে পারে, সেটা আমেরিকা থেকে হলেও হতে পারে। আমাদের ঐতিহাসিক সেগুলো প্রমাণ রয়েছে। আর আরেকটি ঘটনা, এটা যে আমাদের প্রধানমন্ত্রী এতগুলো দেশ ঘুরছেন, নিশ্চিত ঘোরা উচিত, G7-এও গেছেন, কিন্তু আমাদের ভারত পাকিস্তান যখন ঘাত প্রতিঘাত, তোমার কথাই বলছি, তখন কটা দেশ ভারতবর্ষের পাশে দাঁড়িয়েছিল, এটা কিন্তু প্রশ্ন। এটা আমাদের ভারতের পররাষ্ট্রনীতির দুর্বলতা। এবং আরেকটি ঘটনা হচ্ছে, কংগ্রেস আমলেও যখন এই ধরনের ঘটনা ঘটেছে, ভারত পাকিস্তান, ভারত চীন, তখনও ভারতবর্ষ মুখ থুবড়ে পড়েনি একদম। সুতরাং একদম বলা বা আপ্তবাক্য গ্রহণ করা যে মোদী বলেছে নাক গলাতে না ভারতের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পকে, এই ধরনের কথা বলার অন্তত কোনো রাষ্ট্রনেতা বলবে না, যেটা আলীবাবু বললেন, কারণ এইভাবে কোনো কূটনৈতিক ভাবে আলোচনা হয় না। অত্যন্ত স্বাভাবিক বিষয়। আমি এখানে সরাসরি জয়দেববাবুর কাছে যাবো অন্তিম লগ্নে। জয়দেববাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন, ঘরোয়া রাজনীতির বাইরে গিয়ে আমাদের দেখতে হবে, ইসরায়েল ইরানের যুদ্ধ হচ্ছে, ভারত তো ইসরায়েলের বন্ধু, কিন্তু ভারত কি খোলাখুলি ভাবে বলেছে আমরা ইসরায়েলের পাশে দাঁড়াচ্ছি, ইরানের বিরোধিতা করছি? বলা যায় না। ভারত পাকিস্তানের সঙ্গে হচ্ছে বলে, এই 90টা দেশে ঘুরেছে বলে সবাই খোলাখুলি ভাবে এসে বলবে আমরা ভারতের পাশে দাঁড়াচ্ছি আর পাকিস্তানের পাশে দাঁড়াচ্ছি না। সেই দেশগুলোরও তাদের বৈদেশিক নীতি আছে। যেভাবে ভারতবর্ষ ইসরায়েলের পাশে দাঁড়াচ্ছি কি অমুকের পাশে দাঁড়াচ্ছি খোলাখুলি ভাবে বলতে পারে না, কিন্তু যশস্বী প্রধানমন্ত্রী বীর বিক্রমে সাহসের সঙ্গে আমেরিকা ভীতিকে দূর করে দিয়ে এবং রাশিয়া প্রীতিকে দূর করে দিয়ে মেক ইন ইন্ডিয়ার উপরে বল করে ভারতবর্ষকে যে উচ্চতায় নিয়ে গেছে, আগামী দিনে সারা বিশ্ব ভারতবর্ষকে দেখে হিংসা করছে। তারা দেখছে যে একটা দেশ আজকে নিজের পায়ে দাঁড়িয়ে অস্ত্র শস্ত্র বিদেশকে বিক্রি করছে। আগামী দিনে আমেরিকা যে বাজারে অস্ত্র শস্ত্র বিক্রি করে, ভারতবর্ষ সেই বাজারও দখল করবে। রাশিয়া যে বাজারে অস্ত্র শস্ত্র বিক্রি করে মোদীর নেতৃত্বে, সেই বাজারও ভারতবর্ষ দখল করবে। অতএব ভারতবর্ষ কাউকে নির্ভর করবে না, কারোর উপর দয়া দাক্ষিণ্যে বিশ্বাস করবে না। প্রত্যেককে অনেক ধন্যবাদ ট্রাইটি বাংলায় আসার জন্য, শব্দের কাটাকাটি অনুষ্ঠানে যোগদান করার জন্য। দেবব্রত বাবু, আমি আর বলার সুযোগ দিতে পারছি না, সরি। যে কথা বলে আজকে স্পেশাল শেষ করবো তা হচ্ছে, দেখুন এত কথা তো হলো, রাজনীতি হলো, কূটনীতি হলো, সবাই অনেকগুলো বিশ্লেষণও করলো, কিন্তু সারমর্মতা ঠিক কোথায় এসে দাঁড়ালো? সত্যিই কোনো নিটফল আসলো, নাকি সবটাই বড় সড়ো জিরো? কেন বলছি বলুন তো? হ্যাঁ, আমাকেও কথার রেস্টুরেন্টে বলতে হচ্ছে, একজন দায়িত্বশীল সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে প্রশ্ন করতে হচ্ছে, 22শে এপ্রিল যে ঘটনা ঘটেছিল তারপরে সেই 4 জন জঙ্গি কোথায়? কেন এখনো পর্যন্ত 4 জন জঙ্গিকে খুঁজে পাওয়া যাচ্ছে না? আবার আরেক ধারে সরাসরি বলতে হচ্ছে, হ্যাঁ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সপাটে সজোরে চড়মারা শব্দ না পেলেও অন্তত আমেরিকাকে বলেছে যে হ্যাঁ, মধ্যস্থতার কোনো জায়গা নেই। 35 মিনিটের কনভারসেশনে অন্তত বিক্রম মিস্ত্রির কথার রেস্টেনে এটা বলতেই হয়। কিন্তু পরবর্তীকালে সবচেয়ে বড়
লাখ টাকার যে প্রশ্ন তা হলো ইরান, ইসরায়েল, রাশিয়া, ইউক্রেন এবং তার সঙ্গে সঙ্গে ভারতের কূটনীতি ঠিক কোন দিকে যায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে সত্যি শেষ বেলা পর্যন্ত সহ্য করবে কি অন্য কোনো দেশ, নাকি সব শেষে সবাই বলবে মেক ইন ইন্ডিয়ার মতো যে সবাই সবার জায়গা ধরে রাখতে পারে এবং তার সঙ্গে সঙ্গে শান্তিপূর্ণ বিদেশ নীতিতে বিশ্বাস রাখে। এরকমই টান টান শো দেখার জন্য প্রতিদিন ঠিক সন্ধ্যে 6:57 নজর রাখুন ট্র্যাক টিভি বাংলার পর্দায় শব্দের কাটাকাটিতে। শব্দের তীরে জব্দ হবে এসো। নমস্কার।